على عباده الذين اصطفى আজকে আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের এই পুরস্কার বিতরণী সভার পরম শ্রদ্ধাস্পদ সভাপতি মহোদয়, আমাদের শ্রদ্ধেয় সিরাজুল ইসলাম আজাবিয়া স্যার, যিনি এই পরীক্ষা চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, খুব সম্ভবত অতি শীঘ্রই এসে উপস্থিত হবেন আমাদের আমির সৈয়দ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বরকাতুহুম, আমার অত্যন্ত শ্রদ্ধেয় স্যার ডক্টর ফিজুর রহমান লস্কর স্যার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, জামিয়া ইসলামিয়া তাইয়িবিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আব্দুল জলিল বরভুইয়া হুজুর, এখানে মঞ্চে উপবিষ্ট আলহাজ নুরুল হক চৌধুরী সাহেব, জনাব সিদ্দিকুর রহমান সাহেব, ডক্টর নজরুল ইসলাম বরভুইয়া সাহেব, মাওলানা রুহুল ইসলাম নদভী সাহেব, মাওলানা হাসানুজ্জামান সাহেব, মাওলানা হিজুর রহমান মজুমদার এবং আমার অত্যন্ত প্রিয় মাওলানা হায়দার হোসেন নদভী, আজকের এই সভায় উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং যে ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অত্যন্ত আনন্দের কথা আমাদের জন্য যে আমরা কৃতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি সভা করতে যাচ্ছি, যারা তাদের পরিশ্রমের বিনিময়ে আজকে পুরস্কার গ্রহণ করবে এবং এই পরীক্ষা এবং পরীক্ষা পরবর্তী যেটা পুরস্কার বিতরণী সভা, দুটাই আমার কাছে একটি অনন্য হিসাবে লাগছে। সর্বপ্রথম কথা হলো, ইসলামী বুনিয়াদী শিক্ষার বিকাশের জন্য এভাবে প্রতিভা অনুসন্ধানী পরীক্ষা গ্রহণ করা এটা অত্যন্ত কঠিন একটি কাজ। আমি আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল যেটা ট্রাস্ট আছে, এই ট্রাস্টকে আমি সাধুবাদ দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি, যে ছাত্রছাত্রীদের মনে ইসলামিক স্পিরিট জাগ্রত করার উদ্দেশ্য নিয়ে এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। আজকের দিনে আমরা যে সংকটের মোকাবিলা আমরা করছি, তার অন্যতম একটি সংকট হলো যে ইসলামী বুনিয়াদী শিক্ষার অপ্রতুলতা। আমরা যখন ছোটবেলায় মক্তবে পড়াশোনা করতাম, তখন সবাই মক্তবে যাওয়ার সুযোগ পেত, কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থার সুবাদে যেতে পারে না, যার ফলশ্রুতিতে ইসলামের যেটা বুনিয়াদী শিক্ষা তাদের গ্রহণ করার কথা ছিল, সেটা কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে। এমন একটি সময়ে এমন ভাবে প্রতিভা সন্ধানী পরীক্ষা কন্ডাক্ট করে তাদের ভিতরে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার যে শুভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি সেটাকে অত্যন্ত সাধুবাদ দিচ্ছি এবং আশা করছি যে আগামী দিনেও এভাবে এই পরীক্ষা কন্ডাক্ট করা হবে, গ্রহণ করা হবে, এটা ছাত্রছাত্রীদের অশেষ উপকারে আসবে। আজকে একটি কম্পিটিশনের যুগ এবং ডারউইনের ইভলিউশনারি থিওরির সঙ্গে যদিও আমরা একমত নই, কিন্তু একটা কথা সত্যি যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ডারউইন বলেছিলেন যে স্ট্রংগেস্ট এন্ড টলেস্ট ক্যানট সার্ভাইভ, অনলি দ্য ফিটেস্ট ক্যান সার্ভাইভ। এই পৃথিবীতে যারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারে, নতুন পরিবেশ এবং পরিস্থিতিকে নিজেকে অ্যাডজাস্ট করতে পারে, কেবল সেই প্রাণীকুল বেঁচে থাকতে পারে। এটা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য, জাতি জনগোষ্ঠীর ক্ষেত্রেও প্রযোজ্য এবং ব্যক্তি জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। প্রত্যেকটি যুগ তার নিজস্ব কিছু চ্যালেঞ্জ, নিজস্ব কিছু সংকট, নিজস্ব কিছু প্রত্যাহ্বান নিয়ে আসে। আমাদের সামনে এটা একটা প্রত্যাহ্বান যে আমরা ইসলামী শিক্ষাকে পপুলারাইজ কিভাবে করব, এটাকে মানুষের ঘরে ঘরে কিভাবে আমরা পৌঁছে দিতে পারব। এজন্য আমাদেরকে এমন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে সাধারণ শিক্ষার সাথে সাথে ইসলামী বুনিয়াদী শিক্ষা পূর্ণ মাত্রায় আমাদের ছেলেমেয়েরা যাতে গ্রহণ করতে পারে।
এবং এই দায়িত্বে যদি আমরা কোনো অবহেলা করি, আমরা কিন্তু কিয়ামতের ময়দানে তার জবাবদিহি আমাদেরকে করতে হবে। কারণ আলিম উলামা তৈরি করা একটা ফরজে কিফায়া। একটি সমাজের এক নির্দিষ্ট সংখ্যক মানুষেরা যদি আলিম উলামা হয়ে যান, তাহলে সারা উম্মতের পক্ষ থেকে এই সমাজের উপর থেকে দায়িত্ব সরে যাবে, ফরজটা আদায় হয়ে যাবে। কিন্তু ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করাটি ফরজে আইন। এটা প্রত্যেকজন মানুষের ব্যক্তিগত ফরজ এবং প্রত্যেক মা বাবার জন্য, আমাদের প্রত্যেক শিক্ষকের জন্য বাচ্চাদেরকে এই শিক্ষা শিক্ষিত করে গড়ে তোলা আমাদের জন্য খুবই প্রয়োজন। এটা হলো সংকটের একটি দিক, যে ইসলামী বুনিয়াদী শিক্ষা যথাযথভাবে বাচ্চারা পাচ্ছে না। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রবলেম আমাদের সামনে আসছে, আধুনিক ইংরেজি শিক্ষার বদৌলতে, আমি ইংরেজি শিক্ষার বিরোধী নই, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা এবং খুব ভালোভাবে এই ভাষাকে রপ্ত করা প্রয়োজন, বাট নট এট দ্য কস্ট অফ আওয়ার মাদার টাং। আমাদের মাতৃভাষা বিসর্জন দিয়ে অন্য কোনো ভাষায় আমরা গ্রহণ করলে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমরা আমাদের পরিচয় ভুলে বসবো। আমরা এমন একটি জেনারেশন আমাদের সামনে আসছে, যারা হয়তো বাংলা সাইনবোর্ড পড়তে পারবে না, যারা বাংলা নিউজ পেপার পড়তে পারবে না। এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যে লিটারেচার বা যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে, প্রধানত বাংলা ভাষায় লেখা হয়েছিল। তার একটা উদ্দেশ্য এটাও যে ইসলামী শিক্ষার সঙ্গে সঙ্গে আমরা যেন আমাদের মাতৃভাষার প্রচার এবং প্রসার করতে পারি। এজন্য আমি অভিভাবকবৃন্দের খেদমতে আমার অনুরোধ, ছোট ছোট বাচ্চাদের প্রতি আমার আহ্বান যে বাংলাটা ভালোভাবে শিখবেন। এটা আমাদের মাতৃভাষা। এই ভাষাতে আমরা চিন্তা করি, আমরা ঘুমাই, আমরা খাওয়া দাওয়া করি, আমাদের দৈনন্দিন জীবন যাপন করি। কারণ ভাষা হলো মানুষের আইডেন্টিটি। এই যে জীবকুলের মধ্যে আমরা যে জীবশ্রেষ্ঠ, তার একটি অন্যতম কারণ হলো যে আমরা কথা বলতে পারি। আমরা হাইওয়ানে নাতে, অন্যান্য জীবজন্তুগুলো কথা বলতে পারে না। তাদের মনের আবেগ, মাথার চিন্তা, একটু তাদের বুদ্ধি কম, খুব লিমিটেড একটা সফটওয়্যার বলতে পারেন, খুব লিমিটেড চিন্তাধারা আছে, খুব লিমিটেড কমিউনিকেশন করতে পারে, তারা সাংকেতিক কমিউনিকেশন করে। এই বাচ্চারা দেখেছেন যখন চিল যখন আকাশে আসে বাড়ির উপরে, তখন মুরগি একটা সিগন্যাল দেয়, আর বাচ্চাগুলো দৌড় মেরে এসে মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। এটা একটা ভাষা, এটা একটা সংকেত। তাদের জীবকুলের মধ্যে তাদের বেসিক কিছু কনসেপ্ট আছে, বেসিক কিছু সংকেতের মাধ্যমে তারা মনের ভাবের আদান প্রদান করে। কিন্তু আমরা মানুষ, আমরা চিন্তা করতে পারি, আমরা মনের আবেগ, আমাদের চিন্তাকে অন্যের কাছে পৌঁছে দিতে পারি আমাদের ভাষার মাধ্যমে। তো ভাষাই হলো মানুষের শক্তি। আজকে সায়েন্স এন্ড টেকনোলজির খুব উন্নত হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে ভাষা এবং সাহিত্যকে সমান গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে। সংস্কৃতিকে আঁকড়ে ধরতে হবে আমাদেরকে। সংস্কৃতি বলতে আমরা এখন বুঝি নাচ গান। কোথাও স্কুলে যদি কালচারাল প্রোগ্রাম হয়, দেখবেন কেবল নাচ গান। আমাদের সংস্কৃতির যে অন্য অনেক দিক আছে, সেগুলোকে বিকশিত করার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু আমরা সংস্কৃতি বলতে সংস্কৃতির এক অপূর্ণ একটি ধারণা নিয়ে আমরা বসে আছি। এজন্য আপনাদের খেদমতে আমার বিনীত অনুরোধ, বিজ্ঞান, ইংরাজি এগুলো তো পড়াবেন, আজকের যুগে এগুলোর খুবই প্রয়োজন আছে, আমি কোনো অংশে এটাকে অস্বীকার করি না। কিন্তু তার পাশাপাশি বাচ্চাদেরকে যথাযথ ভাষা জ্ঞান দিবেন। আমাদের এই বরাক উপত্যকার গর্ব সৈয়দ মুস্তফা আলী, করিমগঞ্জে ওনার জন্ম হয়েছিল, আপনারা জানেন। উনি 17টি ভাষা জানতেন, 17 ল্যাঙ্গুয়েজেস। আমরা কয়টা বাদ জানি? আমরা বেশিরভাগ মানুষ নিজের মাতৃভাষার মধ্যে সিলেটিতে একটু সাবলীল ভাবে কথা বলতে পারি। আমরা এমনকি শুদ্ধ বাংলায় কথা বলতে পারি না। আমাদের ইংরেজি ইয়েস নো ভেরি ওয়েল পর্যন্ত সীমাবদ্ধ। আমরা যারা আরবি পড়ি, আমি সহ আমাদের বেশিরভাগই আমরা আরবিতে সাবলীল নই। আমরা ভালো উর্দু জানি না, হিন্দি ঠিক মতো বলতে পারি না আমরা। এই যে ভাষার যে দৈন্যতা, এই দৈন্যতার জন্য জ্ঞানের যে
যেগুলো মানে জ্ঞান ভান্ডার যেগুলো আছে এগুলো লুকায়িত থেকে যাচ্ছে আমাদের কাছ থেকে। কারণ ভাষা না থাকলে আপনি এই মানব সভ্যতা বিগত কয়েক হাজার বছর ধরে যে জ্ঞান বিজ্ঞান যেগুলো পুঞ্জীভূত করে রেখেছে সেগুলো আমাদের সামনে উদ্ভাসিত হবে কিভাবে আমরা যদি ভাষা না জানি। এজন্য আমার একটি অনুরোধ, আমি ভাষা ও সাহিত্যের এক নবীন ছাত্র হিসেবে আমি বলি যে ভাষা, আরেকটা ধারণা আছে আমাদের মধ্যে যে বিজ্ঞান নিয়ে পড়তে গেলে খুব মেধাবী ছাত্র হতে হয়, ভাষা সাহিত্য নিয়ে পড়লে খুব মেধাবী না হলেও চলবে। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো ক্ষেত্রে যদি আপনি ব্যুৎপত্তি অর্জন করতে চান, এক্সিলেন্ট যদি কিছু একটা করতে চান, আপনি যদি টপ 2% থাকতে চান, তাহলে আপনাকে মেধাবী হতে হবে এবং শুধু মেধাবী নয়, পরিশ্রমী হতে হবে। প্লিজ আমার যে ছেলেমেয়েরা এখানে এসেছো, আমার অনুরোধ, মেধা থাকলেই হয় না, জীবনে পরিশ্রম করতে হয় এবং রুটিন বেঁধে পরিশ্রম করতে হবে। আমরা যারা অভিভাবক আছি, মা বাবা আছি, শিক্ষক আছি, আমরা যেন বাচ্চাদের পিছনে পরিশ্রম করাটাকে আমাদের ফ্যামিলি কালচারে আমরা পরিণত করি। অর্থাৎ একটা বোর্ডিং স্কুলে যে রুটিন মেনটেন করা হয়, এই রুটিনটা যেন আমাদের ঘরে আমরা মেনটেন করতে পারি। না হলে কেবলমাত্র দামি দামি স্কুলে পড়ালে আপনার বাচ্চা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারবে তার গ্যারান্টি দিতে পারবেন না। আর খুব নামি দামি স্কুলে আমাদের মতো সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষেরা বাচ্চাদেরকে পড়াতে পারবে না। গত 1 মাস আগে গুয়াহাটিতে একটি ভারতবর্ষের টপ স্কুলগুলোর একটি এক্সিবিশন হয়েছিল, গুয়াহাটির একটি 5 তারা হোটেলে। আমি ওই এক্সিবিশনে দেখতে গিয়েছিলাম। একটি স্কুলে আমি যখন আমার বাচ্চার জন্য ফিস জিজ্ঞেস করলাম, তখন ওনারা আমাকে বলেছেন যে 8,75,000 আমাকে দিতে হবে প্রতি বছর, যেটা আমার ক্যাপাসিটির ভিতরে নয়। এবং আমার মনে হয় আমরা অনেকেরই এটা ক্যাপাসিটির ভিতরে নয়। আমরা খুব নামি দামি স্কুলে বাচ্চাদেরকে না পড়ালেও আমাদের পরিবারে যদি এমন একটা কালচার আমরা গড়ে তুলতে পারি, আমরা ফজরের সময় যদি উঠে যাই, ফজরের নামাজের পরে যদি তিলাওয়াত করি, তারপরে যদি বাচ্চাদেরকে আমরা সময় দিই। আর বিশেষ করে এখানে কিছু মা বোনও এসেছেন, আমি বলবো যে আগের যুগে যেভাবে বাড়িতে কাজ কাম ছিল, এখন কাজ কামের ধরন একটু চেঞ্জ হয়েছে। আমরা কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে একটু চাকরি নকরি বা একটু শিল্পভিত্তিক সমাজ ব্যবস্থার দিকে আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি। এখন কি গ্রাম কি শহর, প্রায় সরকারি সমান একটা কালচার গড়ে উঠেছে। এখন আগে শহরের মানুষগুলা সকাল 8টায় ঘুম থেকে উঠতেন, এখন শহরের মানুষগুলা আরো বেশি আগে উঠেন। আর আমরা যারা গ্রামে নতুন শহরে ভাব নিয়েছি, আমরা 8টায় সকালে ঘুম থেকে উঠি। তো এখন কি গ্রাম কি শহর, সব একাকার হয়ে গেছে। এখন আমাদেরকে একটি লাইফস্টাইল গড়ে তুলতে হবে যেটা আমাদের বাচ্চাদের পড়াশোনার জন্য যেটা মানানসই হয়। আমরা অনেক সময় ভাবি যে আমার বাচ্চাটা কেবল পড়াশোনা করবে আর আমার তো দিন গেল। আমাদের একটা ধারণা এরকম থাকে যে আমি তো পড়াশোনা করলাম, চাকরি বাকরি করছি, বা আমি তো এখন মা বাবা হয়ে গেছি, এখন আমার তো পড়াশোনার দরকার নাই, এখন বাচ্চাকেই পড়তে হবে। এই ধারণার জন্য আমাদের বাচ্চারা পড়ছে না। আসলে আমরা যদি ভাবি যে আমরা পারফেক্ট হয়ে গেছি আর পড়াশোনা না করলে আমাদের চলবে, তাহলে তার প্রতিফলন বাচ্চাদের উপর পড়বে। কিন্তু এজন্য আমাদের উচিত যে আমরা আরেকটা কথা মনে রাখবেন, বাচ্চাদেরকে পড়াতে হলে নিজে পড়তে হয়। একবারে যদি আপনার বাচ্চা নার্সারিতে পড়ছে, কেজিতে পড়ছে, তাকে যদি পড়াতে হয় তাহলে আপনাকে নিজে পড়তে হবে, তাকে সময় দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, বসতে হবে, তাকে বুঝতে হবে। এই সময়টুকু যেন আমরা প্লিজ দেই। এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে মা বোনরা যারা আছেন সবাই কম বেশি শিক্ষিত, হায়ার সেকেন্ডারি, বিএ, এমএ অনেকেরই আছে। শিক্ষা দীক্ষার প্রচার এবং প্রসার ঘটেছে, কিন্তু সদর্থক ভাবে সেটাকে আমরা হয়তো বা কাজে লাগাতে পারছি না, আমার যা মনে হচ্ছে। আর এখন তো কোয়ালিটি শিক্ষার জমানা, এখন কেবলমাত্র পাস করলে আপনাকে হবে না, এখন কিন্তু একটা কোয়ালিটি আপনাকে মেনটেন করতে হবে। এজন্য আমি বলি যে এখন আসলে কম্পিটিশনের জমানা। এই যে একটা কম্পিটিশন হয়ে গেল, বাচ্চারা খুব ভালো উত্তীর্ণ হলো, আমি অভিনন্দন জানাচ্ছি বাচ্চাদেরকে যারা খুব ভালো রেজাল্ট করেছে। যারা খুব ভালো রেজাল্ট করতে পারেনি, আমরা আশা করবো তারা আগামী দিনে, এটা একটা ট্রায়াল ছিল তাদের জন্য। কিন্তু এক্সিলেন্স এটা কন্টিনিউয়াস প্রসেস। কেবলমাত্র একটি পরীক্ষার রেজাল্ট তোমার জীবনকে নির্ধারণ করবে না। এটা একটা সাময়িক উন্নতি মাত্র। এই উন্নতিটাকে ধরে রাখতে হবে। ইংরেজিতে একটা আছে,
after climbing a great hill, one only finds that there are many more hills to climb on. অর্থাৎ পাহাড়ের একটি টিলায় যদি আপনি আরোহণ করতে পারেন, তখন আপনার চোখে ভাসবে যে এই পাহাড়ের পাশে আরো অনেক টিলা আছে যেটা আপনাকে আরোহণ করতে হবে। আর জীবনে যদি কোনোদিন কোনো পাহাড়ের টিলায় আপনি আরোহণ করেননি, আপনার চোখের সামনে লাগবে আপনার বাড়ির সামনে পাহাড়টাই তার বাইরে কোনো পাহাড় পৃথিবীতে নেই। সাফল্যের কেবল একটি সফলতাই একটা স্টেপিং স্টোন। এখানে পা দিয়ে তোমাকে আরো অনেক উপরে যেতে হবে, তোমার ভাষা উন্নত করতে হবে, সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, যা নিয়ে পড়ো, কিন্তু প্লিজ ভাষাটা ভালো হতে হবে, ভালো ইংরাজি জানতে হবে, ভালো বাংলা জানতে হবে। আর অভিভাবকদের কাছে আমার অনুরোধ, বাচ্চাদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাবেন। এই ভুল বিলকুল করবেন না যে আমার বাচ্চা খুব ভালো বাংলা না জানলেও চলবে। এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে আমাদের জন্য। এমন একটি জেনারেশন আসছে যারা নিষ্প্রমাণ করতে পারবে না, যারা এই অঞ্চলের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে অবগত হবে না। এরা কেবলমাত্র কর্পোরেট দুনিয়ায় কাজ করবে, টাকা কামাবে, এক অন্য ধরনের একটি জীবনযাপন করবে। এরা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারবে না। এজন্য আজকে আমার বক্তব্যের মাধ্যমে আমি সামারাইজ করতে চাইছি। প্রথম কথা কি হলো যে ইসলামী বুনিয়াদী শিক্ষা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। এটি আমাদের অস্তিত্ব, যে প্রত্যাহ্বান আসুক না কেন আমরা যদি চাই তাহলে এটা থেকে আমাকে কেউ সরাতে পারবে না ইনশাআল্লাহ আমাদেরকে। অতএব যে কোনো মূল্যে আমাদের বাচ্চারা যাতে কোরআন শরীফ পড়তে পারে, সহিহ শুদ্ধভাবে যাতে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে, তারা যেন নামাজি হয়, রোজাদার হয়, তাদের যেটা ইসলামিক ফাউন্ডেশনটা যেন মজবুত হয়। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। লাগে সে সেকেন্ড ডিভিশনে পাস করুক, অসুবিধা নেই, খুব রেজাল্টের পিছনে খুব ঘুরবেন না। স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, আপনার বাচ্চা রিডিং স্কিল হচ্ছে কিনা, লিখতে পারে কিনা। বেশিরভাগ প্রাইভেট স্কুলগুলোতে আরেকটি ট্রেন্ড হচ্ছে স্যার, এখন অনেক সময় অভিভাবকদের খুশি করার জন্য ভালো মার্ক দিয়ে দেওয়া হয়। এটা আত্মঘাতী সিদ্ধান্ত আপনারা মনে করবেন। আপনার বাচ্চার যেটা মার্কস আপনি দেখতে পাচ্ছেন না, সেটা অরিজিনাল মার্কস নয়। আমি নাম নিচ্ছি না, 2 বছর আগে আমি আসাম সরকারেরই একজন উচ্চপদস্থ অফিসার এবং যাদের তত্ত্বাবধানে মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয়, ওনাকে একটি মিটিং এ আমি জিজ্ঞেস করেছিলাম যে এই বছর কত পার্সেন্ট ছেলেমেয়েরা মেট্রিক পাস করেছে। উনি বলেছেন, প্লিজ আমার কথাটা শুনবেন, উনি জবাব দিয়েছেন যে অনলি 17%, 17। আমি ইচ্ছা করে ওনার নাম নিচ্ছি না বা সরকারি কিছু বলছি না আমি। অর্থাৎ 70% বাচ্চারা মেট্রিক পাস করেছিল। সেই বছর যেটা রেজাল্ট এসেছে তাতে দেখা গেছে যে মোর দেন 50% স্টুডেন্টে মেট্রিক পাস করেছে। তার মানে আসলে এভারেজ 20% বাচ্চারা মেট্রিক পাস করে, সত্যিকার অর্থে 20% বাচ্চারা মেট্রিক পাস করে, বাকিদেরকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। যার জন্য মেট্রিক পাস ছেলেরা নাম শুদ্ধভাবে লিখতে পারে না, অ্যাপ্লিকেশন লিখতে পারে না। এটা একটা বাস্তবতা, যারা আমরা শিক্ষার সঙ্গে জড়িত আছি আমরা জানি। এমনকি বিশ্ববিদ্যালয় স্তরে স্যার এমন কিছু বাচ্চারা এখন আসছে বা বাংলাগুলোর মিডিয়াম থেকে আসছে যারা ইংরেজিতে সাবলীল নয়, অথচ যারা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। এটা কেবলমাত্র এনরোলমেন্ট রেশিও বাড়ছে, ঠিক আছে, কিন্তু গুণগত মানের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি আমরা। এজন্য কেবল স্কুলগুলোর প্রতি আপনারা ডিপেন্ডেন্ট হবেন না। আপনার বাচ্চা সঠিক পড়াশোনা করছে কিনা স্কুলের প্রিন্সিপাল সাহেবকে বলে দেবেন যে আমার বাচ্চার যতটুকু মার্ক পায় ততটুকু আপনি দিবেন, আমার কোনো ইনফ্লেটেড মার্কস আমার লাগে না। এটা স্কুলগুলোর মজবুরি। আপনার বাচ্চা রেজাল্ট খারাপ হলে আপনি তাকে বের করে নিয়ে যাবেন। এজন্য কিছু স্কুল এটা অসৎ উপায় অবলম্বন করে। আমরা এমন একটি সমাজে বাস করি না যেখানে বাচ্চাদেরকে নকলে সাহায্য করাটাকে দিনের খেদমত বলে ভাবে দেবে। মেট্রিক পরীক্ষার কোন সেন্টারে যদি মুসলিম ছাত্রছাত্রীদেরকে কোন টিচার যদি নকল করতে যদি সাহায্য করেন, তাকে দিনের মসিহা হিসেবে জ্ঞান করা হয়, তাকে বাবা হয়তো মুসলমান ছাত্রদের জন্য উনি যথেষ্ট উপকার করবেন। তো নকল করায় যদি সাহায্য করেন, তিনি যখন দিনের খাদিমে পরিণত হয়ে যাবেন, তখন এই দিনের অবস্থা কি হবে আপনার অনুধাবন করতে পারছেন। এই জন্য কোয়ালিটি শিক্ষার প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে। আমার বাচ্চা ততটুকুই মার্ক স্কুলে পাক যতটুকু সে ডিজার্ভ করে, তার চেয়ে একটা মার্কও যাতে বেশি না হয়। আপনারা সরাসরি বলে দেবেন যে আমার বাচ্চাদের বেশি মার্ক লাগবে না, আমার বাচ্চা ফার্স্ট ডিভিশনে পাস না করলেও চলবে। কেবল একটা কথা আমি চাই,
আমার বাচ্চা যেন বাংলা পড়তে পারে, আমার বাচ্চা যেন ইংরাজি পড়তে পারে, ইংরাজি যেন কথা বলতে পারে, সে যেন নিজের মন থেকে কিছু লিখতে পারে পরীক্ষায়। দ্যাট ইউ প্লিজ এনশিওর। স্কুলের অভিভাবক হিসাবে, আপনি শিক্ষক হিসাবে আমাকে এতটুকু আপনি আশ্বস্ত করুন যে আপনার এখানে পড়ার পরে আমার বাচ্চা যে কোনো একটা ব্যাপার নিজের মন থেকে বানিয়ে লিখতে পারবে। তার মার্ক 80% 90% আমার কিছুই লাগে না। আমার বক্তব্য বোধ দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না। অনেক কথাই বলার থাকে, কিন্তু আজকের এই শ্রোতা মন্ডলী যে শান্তশিষ্ট ভাবে কথাগুলো শুনেছেন, এটাই অভূতপূর্ব। এবং এই যে বাচ্চাগুলো ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের মাধ্যমে যে বাছাই হয়ে এসেছে, তার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখানে। এত শান্ত, নম্র, ভদ্রভাবে তারা যে কথাগুলো শুনছে, তাদের প্রতি আমাদের অনেক দোয়া, অনেক অনেক অভিনন্দন রইল। আমরা আশা করব ভবিষ্যৎ জীবনের এই ছেলে মেয়েগুলো আরো ভালো রেজাল্ট করবে এবং সমাজের বিভিন্ন স্তরে তারা কাজ করার সুযোগ পাবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাইছি। সবশেষে আবারও আল্লামা তৈয়বুর রহমান আত্মাইব ফাউন্ডেশনের যে কর্মকর্তারা দীর্ঘ পরিশ্রম করেছেন, কয়েক মাস ধরে পরিশ্রম করে যাচ্ছেন, তাদের এই পরিশ্রম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং আমাদের সবাইকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমাকে আপনাদের এই মঞ্চে দুই চারটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাইছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। तलबुल इल्म फरीज़तुन अला कुल्लि मुस्लिमीन। धन्यवाद सर के। I extend my many thanks to Professor মিজানুর রহমান তালুকদার। উনি বলেছেন যে আমরা মডার্ন এডুকেশনের মাধ্যমে যে আমাদের যে উন্নত হয়েছে সেটা ভাবছি, কিন্তু আমাদের যে মৌলিক যে শিক্ষা, বেসিক ইসলামিক নলেজ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। গতিকে উনি আহ্বান করেছেন যাতে আমাদের আজকের ছোট ছোট বাচ্চাদেরকে ইসলামিক বেসিক শিক্ষায় যাতে এদিকে আমরা ধ্যান দেই। এবং উনি বলেছেন সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, দিস ইজ দ্য এজ অফ কম্পিটিশন। If we want to survive in this era of competition, we have the capability to compete all over the world. Not only with your school student, not only with your district student, we have to compete to the whole world. Then our Allama Tayyibur Rahman Talent Search Examination এটা হলো মটো যে আমরা ট্যালেন্টেড স্টুডেন্ট এই কম্পিটিশনের মাধ্যমে আমরা যে আমাদের আমিরে শিখাতে যে স্বপ্ন ছিল যে ট্যালেন্টেড স্টুডেন্ট গুলাকে আমরা বেছে বের করে এদেরকে নার্চার করব। গতিকে আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি। স্যার বলেছেন যে কোয়ালিটি এডুকেশন। শুনে আজকের এই এরা অফ কম্পিটিশনে যদি আপনাকে টিকে রাখতে হয়, আমাদের অবস্থাকে যদি পরিবর্তন করতে হয়, বিশেষ করে মুসলমান জাতির যদি অবস্থা পরিবর্তন করতে হয়, তাহলে উই হ্যাভ টু এনশিওর দি কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন যদি আমাদের মধ্যে থাকে, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন আমরা সবার সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে পারবো এবং আমাদের স্থান উন্নত হবো। গতিকে আমি আবারও I extend my warm congratulations. I extend my many thanks to the Professor Mijazur Rahman Talukdar.